জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আজকের খবর হচ্ছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই কথা জানান। দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল, জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? প্রশ্নের জবাবে দুজারিক বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কি হলো? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? প্রথমত, তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে তারেক রহমান যে দেশে এসেছেন, এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন। গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি। তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন। প্রথমত, বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এই শোক সমবেদনা সবাই জানিয়েছে। সব পক্ষ, বাংলাদেশের রাজনৈতিক এমন কোনো পক্ষ নেই যে সমবেদনা জানায়। আওয়ামী লীগও জানিয়েছে, জাতিসংঘ জানালো। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না। যদি এভাবে বলি তাহলে কেমন শোনায় বিষয়টা? আবার তারেক রহমান আসা গণতন্ত্র উত্তরণের পথে পথ উন্মুক্ত করলো কিনা এই প্রশ্নটা এড়িয়ে গেল। আপনারা যত কথাই বলুন না কেন, আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, এই নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই যে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ, কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না। সংশয়, সন্দেহ, সংঘাত, অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যে থেকে গেল। সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহজে যে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না, জাতিসংঘের অবস্থান সেটি বলে। তারেক রহমানের আশাকেও তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না, কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক। গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয়? একপাক্ষিক ভাবে একজন দেশে এসেছেন, তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার নির্বাচন, এমন কি নির্বাচন হবে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে হবে? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তারা বলছেন যে সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের কথা, ম্যান্ডেটের মাধ্যমে তারপরে তারা ম্যান্ডেট দিলে তারা পাঠান। কিন্তু অতীতে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি এসছে, এবার আসছে না। তাহলে বুঝুন যে এই নির্বাচনটা কেমন নির্বাচন হবে, অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। আমরা এটি বুঝে নিতে পারি।
2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আওয়ামী লীগকে কখনোই ঠিক সেভাবে দিশেহারা বা স্তব্ধ মনে হয়নি, যেমনটা মনে হওয়া শুরু হয়েছে গত কিছুদিন ধরে, যখন বাংলাদেশে সত্যিকার অর্থেই মনে হচ্ছে একটা নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমান দেশে ফিরে আসার মানেই যে তারেক রহমানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ পরাশক্তিগুলোর সমর্থন আছে, সেটা যেমন বুঝতে কোনো পর্যবেক্ষকের অসুবিধা হবার কোনো কারণ থাকে না। মানে এই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায় তারেক রহমানের ফেরবার মধ্য দিয়ে। তেমনি তারেক রহমানের ফেরা এটাও নিশ্চিত করেছিল যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে দীর্ঘ সময়ের দূরত্ব বা তাকে নিয়ে যে আপত্তি, সে আপত্তিও কেটে গেছে। কাজেই তারেক রহমান ফেরা মানে তার প্রধানমন্ত্রিত্বের পথ পরিষ্কার করেই ফেরা, সেটাও একরকম নিশ্চিত ছিল। কিন্তু তারেক রহমান ফেরা মাত্র যে গণজোয়ারও সৃষ্টি হয়েছে, যেটাও একরকম ধারণা করা যাচ্ছিল। আর সেই গণজোয়ারের সঙ্গে যখন একেবারে প্রকাশ্যে বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলোর সম্পাদক থেকে শুরু করে মানে সুশীল সমাজের প্রতিনিধিরা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সকলেই যেন একরকম হাফ ছেড়ে বেঁচে বলছেন যে কখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর তারেক রহমান ক্ষমতা নেবেন, প্রধানমন্ত্রী হবেন, আর দেশটায় একটা স্থিতিশীলতা ফিরে আসবে, তার জন্যই সকলে একরকমের দম বন্ধ করে যেন প্রতীক্ষায় ছিলেন। আর তারেক রহমান নেমেছেন আর তারা হাফ ছেড়ে বেঁচেছেন। মানে তারেক রহমান ফিরছেন এটা জানার পর থেকেই এইটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো বাংলাদেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে গত 15-16 মাসে, 2024 আগস্টের পর থেকে ইউনূস সরকারের আমলে যে ধরনের চরমপন্থার দিকে বাংলাদেশ যাচ্ছিল, সেগুলোতেও এমনকি তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর আপত্তি ছিল, আশঙ্কা বেড়ে উঠছিল। কাজেই তারাও মনে করছে যে তারেক রহমানই বাংলাদেশের একটা ঝুঁকিহীন ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে। এমন অবস্থায় আওয়ামী লীগ যে বলে আসছিল যে নো ভোট নো ভোট, মানে নৌকা নাই ভোটও নাই, সেটা সম্ভবত যে আর হচ্ছে না, সেটা আওয়ামী লীগকে এখন একরকম মেনে নিতে হচ্ছে। এবং আওয়ামী লীগ সম্ভবত কিছুটা হকচকিত হয়ে পড়েছে। মানে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের তরফে না কোনো কর্মসূচি দিতে দেখা যাচ্ছে, না কোনো দিক নির্দেশনা আসছে, যখন নির্বাচনের 1.5 মাসেরও কম সময় বাকি। মানে আওয়ামী লীগ তার মানে একরকম ধরেই নিয়েছে যে নির্বাচনটা এবার আওয়ামী লীগকে ছাড়াই হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তাহলে কৌশলটা কি? দেখেন, ভারতের তরফে বরাবর বারবার বিভিন্ন ফোরামে বলে আসা হচ্ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত মনে করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে ভালো হবে। এবং ভারত সেই পরামর্শ বা সেই মতামত আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে বারবার বোঝাচ্ছিল, সেটা বিভিন্ন তরফে কিন্তু খবর আসছিল। এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কয়েক মাস আগে এক দফা যখন খলিলুর রহমানকে ভারতে নিয়ে গেলেন আমন্ত্রণ জানিয়ে, এবং তারপর দোহায় আবারও খলিলুর রহমানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বৈঠক হলো দোহার মধ্যস্থতায়, সেখানেও বারবার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান যে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং আঞ্চলিক পরিবেশের জন্য জরুরি, সে কথাটা বোঝানো হয়েছে। কিন্তু ইউনূস সরকার কিছুতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে কিংবা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে হাঁটতে রাজি হয়নি। এখন এই অবস্থায় ভারতকেও একটা মিত্র খুঁজে নিতে হয়েছে বাংলাদেশে, যেই মিত্র রাজনৈতিক দলের সঙ্গে তারা পরবর্তীতে আগামী 5-10 বছরের জন্য অন্তত একটা কার্যকরী সম্পর্কের সরকার বাংলাদেশে থাকবে, যার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজ ভারত সরকার করতে পারবে। সে কারণেই ভারতও একটা নিরাপদ অপশন হিসেবে, ঝুঁকিহীন অপশন হিসেবে তারেক রহমানকে
বেছে নিয়েছে এবং ভারত শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমর্থন দিয়েই প্রকাশ করেনি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে শোক বার্তা পাঠাতে প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের বার্তা পরিষ্কার করেছেন। ভারতের এই বার্তা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব প্রথমবারের মতো 2024 আগস্টের পর একরকমের এটা এখন বুঝতে শুরু করেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনটাতে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, শুধু তাই নয়, সেই নির্বাচনটিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ভারত সহ যুক্তরাষ্ট্র, পশ্চিমের দেশগুলো সকলেই একমত। আওয়ামী লীগ তাহলে এখন কি করবে? আওয়ামী লীগের তরফে দেখুন, শেখ হাসিনা ভীষণভাবে একটা সক্রিয় যোগাযোগ রাখছেন একেবারে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গেও 2024 আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তা নিয়ে ইউনূস সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানে ডক্টর ইউনূস স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে নালিশ করেছেন। তবে একদিকে যেমন শেখ হাসিনাকে সেক্ষেত্রে ভারত কোনো বাধা সৃষ্টি করেনি, তেমনি শেখ হাসিনা 32 নম্বর ভেঙে ফেলা কিংবা কোনো অত্যাচার নির্যাতনের ভয় বা বিচার, তার ফাঁসির রায় কোনো কিছুতেই কথা থামান নাই। তিনি তৃণমূলের সঙ্গে তার সংযোগ অব্যাহত রেখেছেন। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এই পুরো প্রক্রিয়ায়, এই পুরো সময়টায় বিভিন্ন সময়ে সংগঠিত হয়ে ভীষণ একটা প্রতিকূল পরিবেশেও কিন্তু ঝটিকা মিছিল বের করেছেন। সেসব মিছিলের সংখ্যা বেড়েছে, ফ্রিকোয়েন্সি বেড়েছে বিভিন্ন মাসে। 2025 পুরোটা জুড়ে আওয়ামী লীগ মাঠে সক্রিয় ছিল এবং অনেক সময়ই ঝটিকা মিছিলের সংখ্যা এবং স্থায়িত্ব ক্রমাগতভাবে বেড়েছে। মানে ঢাকায় রাজধানীর বুকে প্রকাশ্য দিবালকে আওয়ামী লীগ মিছিলের পর মিছিল, মানে ঢাকার বিভিন্ন রাস্তায় প্রকাশ্য রাজপথে তারা মিছিল বের করেছে। সেসব মিছিলে তারা ব্যানার হাতে নিয়ে সংগঠিত হয়েছে এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটরে দাঁড়িয়ে, তারপর মিছিল করেছে, ভিডিও করেছে, ছবি করেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো ঘন ঘন কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ঘটাতে পারছিল। সেই মিছিল, সেই সংগঠিত হওয়ারও পরিমাণ কমে এসেছে যখন সরকার গ্রেফতার আরো বাড়িয়েছে, আটক আরো বাড়িয়েছে, আর যে গ্রেফতার হচ্ছে, যারাই আটক হচ্ছে, তাদের কিছুতেই জামিন হচ্ছে না। এমন একটা অবস্থায় আওয়ামী লীগ তৃণমূলে আর কত শক্তি সঞ্চয় করতে পারবে তার অনেকটাই নির্ভর করছিল যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ অন্যদিকে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, সেটা কতটা সফল হয় তার উপরে। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে কূটনৈতিক তৎপরতা, যার প্রভাবে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ, যুক্তরাজ্য সহ পশ্চিমের দেশগুলোর প্রতিনিধিরা যখনই তাদের সঙ্গে ডক্টর ইউনূস বা ইউনূস সরকারের কোনো প্রতিনিধির কথা হয়েছে, তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখেছি কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফরে এসে রীতিমতো অনলাইন মিটিং করেছেন নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীদার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে, সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে, এবং সেই অনলাইন মিটিং এর খবরও প্রকাশিত হয়েছে। কাজেই বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল, জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য, আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য, একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্য 15-16 মাস পরে, যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই, এমনকি ভারতও বলছে
একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে এবং সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থেই তারেক রহমানের মতো, বিএনপির মতো যারা কিনা আগে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে, এমন একটি পক্ষ যারা মধ্যপন্থার রাজনীতি করবার প্রতিশ্রুতি নিয়ে এসেছে, তারা যদি ক্ষমতায় আসে, সেটাই সবচেয়ে ঝুঁকিহীন পছন্দ হিসেবে বিবেচিত হতে পারে। মানুষ ক্লান্ত হয়েছে, দেশে বিদেশে সকল পক্ষ ক্লান্ত, অবসন্ন এবং উদ্বিগ্ন, আতঙ্কিত যে একটা চরমপন্থী গোষ্ঠী বাংলাদেশের দখল নেয় কিনা। সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশে ফিরেই যেভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই বলেছেন, সেটা যেমন বাংলাদেশের একটা বিশাল অংশের জনগণকে এবং ভোটারকে একরকমের আশাবাদী করেছে, ঠিক তেমনি খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সেটাও বিএনপির পক্ষে এক অপ্রতিরোধ্য গণজোয়ার সৃষ্টি করেছে। এমনকি একে আজাদের মতো যে ব্যবসায়ী নেতারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে 24-এর নির্বাচনের আগেও প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই গান গেয়েছেন, কিংবা আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন 24-এর নির্বাচনেও, তারাও বারবার ছুটে ছুটে গুলশান কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমানের দর্শন পেতে, তারেক রহমানকে সমর্থন জানাতে, তার প্রতি আস্থা প্রকাশ করতে, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবির নেতৃবৃন্দ সহ বাম জোটের নেতৃবৃন্দ। তারেক রহমান গুলশান কার্যালয়ের দরজা খুলে দিয়েছেন জাতীয় পার্টির এরশাদ অংশের নেতৃবৃন্দের জন্য, যারাও গিয়েছিলেন শোক বইয়ে স্বাক্ষর করতে। বিএনপি এখন পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন নাই। তার মানে একমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা ছাড়া তারেক রহমান পশ্চিমের প্রেসক্রিপশন বা পরামর্শ, ভারতের পরামর্শ, সকল কিছু মোতাবেক আর সকলের জন্যই অন্তর্ভুক্তিমূলক এবং একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন বটে। এ অবস্থায় আওয়ামী লীগ কি পিছু হটেছে? আওয়ামী লীগ কি একরকম স্বীকার করে নিচ্ছে নির্বাচনটা নৌকা ছাড়াই হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হবে? কূটনৈতিক তৎপরতায় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনাটা আপাতত আসলে বাস্তবায়িত হতে যাচ্ছে না। তাহলে আওয়ামী লীগ এখন কি করবেন? শেখ হাসিনা সেই দিক নির্দেশনাটা তার নেতা, কর্মী, সমর্থকদের কবে নাগাদ দেবেন? কারণ 2024-এর আগস্টের পর থেকে আসলে সকল দিক নির্দেশনা, সকল মতামত তার কাছ থেকেই আসছে। তিনি একেবারে সর্বসাম্প্রতিক প্রতিক্রিয়াতেও বলেছেন যে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকেরা কেউ ভোট দিতে যাবে না, কাজেই ভোটটা গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই গণ বয়কটের কথা বলছেন, যে ভোটে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক ভোটারেরা অংশ নেবে না, সে ভোট কম অংশগ্রহণের কারণে, ম্যাস বয়কটের কারণে, গণ বয়কটের কারণে অগ্রহণযোগ্য হয়ে উঠবে।